আসসালামু আলাইকুম সবাইকে। আসসালামু আলাইকুম সবাইকে, তোমাদের সবাইকে স্বাগতম আজকের লাইভ ক্লাসে। সো যারা জয়েন করছো তারা একটু একটু কাইন্ডলি বলো যে আমার কথা তোমরা ঠিক মতো শুনতে পাচ্ছ কিনা, ভয়েস ক্লিয়ার আছে কিনা, বোর্ডে লেখা দেখা যাচ্ছে কিনা। ওকে, আজকের ক্লাসটা হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্সের বেসিকের উপর। হ্যাঁ, আজকের ক্লাসটা করলে তোমরা হচ্ছে আহ, একদম হচ্ছে তোমাদের একদম কমপ্লিটিং সেন্টেন্সটার সাথে সাথে আরো কিছু জিনিস হচ্ছে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। আরো কিছু জিনিস তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, সেটা হচ্ছে আমরা ক্লাস শুরু করেই বলতেছি। তো সবাই একটু জয়েন করে ফেলো এবং অবশ্যই অবশ্যই বন্ধুদেরকে মেনশন দিয়ে দাও, বন্ধুদেরকে একটু মেনশন দিয়ে দাও, বন্ধুদেরকে শেয়ার করে দাও। হ্যাঁ, আমরা শুরু করে দিব, খুবই জলদি শুরু করে দিব। আজকের ক্লাসটা হচ্ছে খুবই ইনডেপথ একটা ক্লাস হবে, খুবই ইনডেপথ একটা ক্লাস হবে আজকে। তো যারা জয়েন করছো একটু বলো যে কথা ঠিক মতো শুনতে পাচ্ছ কিনা। হ্যাঁ, সালফিউরিক অ্যাসিড বলছে যে আসসালামু আলাইকুম দিছে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। সো ভয়েস ঠিক আছে মনে হয়। ওকে, দেখো আমরা এতদিন হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্সের যে জিনিসগুলো পড়ছি, সেই জিনিসগুলো হচ্ছে যে ধরো আমাদেরকে কিছু রুল ধরাই দিছে। অ্যান্ড হচ্ছে একদম খুবই খুবই হচ্ছে আমি যদি আমার নিজের, আমি যখন হচ্ছে টিচারদের কাছে পড়ছি এইচএসসি লেভেলে, তখনকার কথা যদি আমি বলি, বা আমার যে অফলাইনে আমি যে স্টুডেন্টদেরকে পড়েছি তাদের অভিজ্ঞতা থেকে যদি আমি বলি, তারা হচ্ছে আমাদেরকে মানে আমাকে বলতো এবং আমি হচ্ছে টিচারদের কাছ থেকে শুনতাম যে তোমার হচ্ছে এখানে সেন্টেন্স মেকিং সেন্সটা থাকা লাগবে। হ্যাঁ, আর তোমার হচ্ছে কি অর্থ বুঝে প্রয়োজনীয় বাক্যটা পূরণ করতে হবে। কমপ্লিটিং সেন্টেন্সের বেলায় এই জিনিসগুলো বলা হইতো, বাট অ্যাকচুয়ালি তোমার হচ্ছে সেন্টেন্সটা মেক করতে হইলে, একটা সেন্টেন্সকে কমপ্লিট করতে হইলে তোমার যেই যেই জিনিসগুলো জানা দরকার, একদম বেসিক যে জিনিসগুলো জানা দরকার, সেই জিনিসগুলাই হচ্ছে আজকে আমি তোমাদেরকে পড়াবো। তুমি যদি আজকের ক্লাসটা মনোযোগ দিয়ে করো, তোমার হচ্ছে পরবর্তীতে একদম হচ্ছে এর পরের যে ক্লাসটা কমপ্লিটিং সেন্টেন্সের যে ক্লাসটা, মানে রুলস গুলা, সেই রুলস গুলা তোমার হচ্ছে কি একদম দেখাই লাগবে না, তুমি জাস্ট হচ্ছে চোখ বুলায় গেলেই তুমি হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্সটা পেরে যাবা। ওকে, এন্ড এইটার সাথে সাথে আরেকটা যে জিনিস সেটা হচ্ছে, এটার সাথে আরেকটা যে জিনিস সেটা হচ্ছে যে কমপ্লিটিং সেন্টেন্স পড়ে ফেললে, কমপ্লিটিং সেন্টেন্স পড়ে ফেললে তোমার কিন্তু হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস ঠিক হয়ে যাবে, রাইট ফর্ম অফ ভার্বস তুমি পারবা। অ্যান্ড হচ্ছে তোমার খুবই খুবই ইজিলি তুমি হচ্ছে তোমার প্রিপোজিশনের জিনিসগুলা বা হচ্ছে কানেক্টরস এর জিনিসগুলা, মানে তোমার সেন্টেন্স মেকিংটা একদম ইজি হয়ে যাবে। ওকে, সো আচ্ছা, অনেকেই হচ্ছে এটা এসএসসির ক্লাস না এইচএসসির ক্লাস বলতেছো। হ্যাঁ, এইটা হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্সের ক্লাস। তুমি হচ্ছে যদি এসএসসি হয়ে থাকো তাও তুমি এই ক্লাসটা করতে পারো। যদি হচ্ছে এটা এইচএসসি দের জন্য ক্লাস, যদি হচ্ছে এটা এইচএসসি দের জন্য ক্লাস, ঠিক আছে, যদিও এটা হচ্ছে এইচএসসি দের জন্য ক্লাস, এইচএসসি দের জন্য ক্লাস, এইচএসসি 25 আর 26 এর জন্য, যারা এসএসসির আছো তারাও কিন্তু এই ক্লাসটা করতে পারো। ওকে, সো সবাই সবাই একটু হচ্ছে, সবাই হচ্ছে নোট খাতা, নোট খাতা, পেন, পেন এবং তোমার কাছে যদি কোনো রেফারেন্স বই থাকে, রেফারেন্স বইটা নিয়ে হ্যাঁ বসে পড়ো। আমরা হচ্ছে শুরু করতেছি, আমরা হচ্ছে শুরু করতেছি, ঠিক আছে, আমরা হচ্ছে শুরু করতেছি। ওকে, সবাই রেডি কিনা, সবাই রেডি কিনা? আজকে একদম কমপ্লিটিং সেন্টেন্সের বেসিক জিনিসটা পড়বো, কমপ্লিটিং সেন্টেন্সের বেসিকটা পড়বো, ঠিক আছে, কমপ্লিটিং সেন্টেন্সের একদম বেসিকটা। এটা কিন্তু হচ্ছে এসএসসি তে অনেকে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করছে যে এসএসসি তে
এসএসসি না এইচএসসি, এসএসসি তেও কিন্তু হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্সটা আছে। তো যারা এসএসসির আছে তারাও আমি বলবো যে তোমরাও এই ক্লাসটা করো, তোমরাও এই ক্লাসটা করো। আগে কয়টা ক্লাস হয়েছে একজন প্রশ্ন করছো। এর আগে ফার্স্ট পেপারের একটা ক্লাস হয়েছে, আজকে সেকেন্ড পেপারের প্রথম ক্লাস। ঠিক আছে, আজকে সেকেন্ড পেপারের প্রথম ক্লাস। ওকে, আজকে সেকেন্ড পেপারের প্রথম ক্লাস। ফুল সিলেবাস কি কভার করা হবে ফ্রিতে সেকেন্ড পেপার? হ্যাঁ আচ্ছা, হ্যাঁ ফ্রিতে ফার্স্ট পেপার এন্ড সেকেন্ড পেপার দুইটাই কভার করা হবে। ওকে, সো জলদি জলদি বন্ধুদেরকে একটু মেনশন দিয়ে দাও, জলদি জলদি বন্ধুদেরকে একটা মেনশন দিয়ে দাও। তবে দেখো আমরা হচ্ছে প্রথমেই যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে ক্লজ। ক্লজ জিনিসটা কি, আমরা এই জিনিসটা পড়বো। ক্লজ হচ্ছে, খেয়াল করো দেখো সবাই, সবাই একটু খেয়াল করো দেখো, ক্লজ হচ্ছে সাবজেক্ট ও ভার্ব সম্বলিত বড় কোনো বাক্যের একটা অংশকে, বড় কোনো বাক্যের একটা অংশকে কি বলে? ক্লজ বলে। তার মানে কোনো একটা বাক্যের অংশ, কোনো একটা বাক্যের অংশ যেইটাতে সাবজেক্ট থাকবে এন্ড ভার্ব থাকবে, সাবজেক্ট থাকবে এন্ড ভার্ব থাকবে। সাবজেক্টটা কি? সাবজেক্টটা হতে পারে নাউন, সাবজেক্টটা হতে পারে প্রোনাউন, হ্যাঁ সাবজেক্টটা হতে পারে নাউন ক্লজ, সাবজেক্টটা হতে পারে নাউন ক্লজ, হতে পারে নাউন ফ্রেজ। হ্যাঁ এই জিনিসগুলোই আমরা পড়বো। তাহলে এমন একটা জিনিস যেটা সাবজেক্ট আকারে বসবে, এমন একটা জিনিস যেটা সাবজেক্ট আকারে বসবে, সাবজেক্ট রূপে বসবে, সেইটা থাকবে, সেইটা থাকবে এন্ড সাথে থাকবে কি একটা ভার্ব। একটা ভার্ব, কি ভার্ব থাকবে? অবশ্যই একটা ফাইনাইট ভার্ব থাকবে, একটা ফাইনাইট ভার্ব থাকবে। ঠিক আছে, কি থাকবে? কি ভার্ব থাকবে? একটা ফাইনাইট ভার্ব থাকবে। এখন এখন যারা লাইভে আসো, যারা লাইভে আসো, যারা লাইভে আসো তারা একটু বলো তো ফাইনাইট ভার্ব সম্পর্কে তোমরা জানো কিনা, তারা ফাইনাইট ভার্ব সম্পর্কে তোমরা জানো কিনা, তোমরা ফাইনাইট ভার্ব সম্পর্কে জানো কিনা? তোমরা ফাইনাইট ভার্ব সম্পর্কে জানো কিনা? ওকে, যারা জানো ফাইনাইট ভার্ব হচ্ছে, যারা জানো তারা তো খুব ভালো। ফাইনাইট ভার্ব হচ্ছে একটা সমাপিকা ক্রিয়া, মানে যেটা বললে, যেটা বললে কাজ সমাপ্ত হয়ে যায়, যেটা বললে কাজ সমাপ্ত হয়ে গেছে এমন একটা জিনিস বোঝায়। এখানে এক্সাম্পল দেখো, বলতেছে সিন্স হি ইজ ব্রাইট স্টুডেন্ট, হি ইজ আ ব্রাইট স্টুডেন্ট, হি উইল কাট আ ব্রিলিয়ান্ট ফিগার ইন দি এক্সামিনেশন। এখন বলো, এখন বলো এই সেন্টেন্সে ক্লজ কয়টা আছে? এই সেন্টেন্সে দুইটা ক্লজ আছে। কিভাবে বুঝলাম? দুইটা ক্লজ আছে, দুইটা ওয়েতে বোঝা যায়, দুইটা ওয়েতে বোঝা যায়। সাবজেক্ট দুইটা আছে, দুইটা সাবজেক্ট আছে তার মানে দুইটা ক্লজ, অথবা ফাইনাইট ভার্ব দুইটা আছে, অথবা ফাইনাইট ভার্ব দুইটা আছে। তার মানে একটা সেন্টেন্সে যদি একাধিক ফাইনাইট ভার্ব থাকে তার মানে আমাদের বুঝতে হবে ওই সেন্টেন্সে একাধিক ক্লজ আছে, ওই সেন্টেন্সে একাধিক ক্লজ আছে। যেমনটা এই সেন্টেন্সে দেখো, সিন্স হি ইজ এ ব্রাইট স্টুডেন্ট, এই যে সিন্স হি ইজ এ ব্রাইট স্টুডেন্ট এইটা হচ্ছে একটা ক্লজ, আবার হি উইল কাট আ ব্রিলিয়ান্ট ফিগার ইন দি এক্সামিনেশন এইটা হচ্ছে আরেকটা ক্লজ। তাহলে এই হচ্ছে দুইটা ক্লজ। ওকে, এই হচ্ছে দুইটা ক্লজ, এই হচ্ছে দুইটা ক্লজ। ক্লজ সম্পর্কে সবাই ক্লিয়ার আশা করি, ক্লজ সম্পর্কে সবাই ক্লিয়ার। ওকে, এখন ক্লজ হচ্ছে, ক্লজ হচ্ছে কয় প্রকার? ক্লজ হচ্ছে তিন প্রকার। ক্লজ হচ্ছে কত প্রকার? তিন প্রকার। ক্লজ হচ্ছে কত প্রকার? তিন প্রকার। ক্লজ হচ্ছে কত প্রকার? তিন প্রকার। একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, যেটাকে আমরা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ নামেও চিনি, আর একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, যেটাকে ডিপেন্ডেন্ট ক্লজ নামেও চিনি, আর একটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। এখন আসো, প্রিন্সিপাল ক্লজ কি? যা যা আলাদা সেন্টেন্স হিসেবে, আলাদা সেন্টেন্স হিসেবে ব্যবহার হতে পারে। ঠিক আছে, আলাদা সেন্টেন্স হিসেবে
ব্যবহার হতে পারে, সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ। আর সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে ওই ক্লজটা যে ক্লজটা হচ্ছে কি অন্য আরেকটা ক্লজের উপর ডিপেন্ড করে, অন্য একটা ক্লজের উপর ডিপেন্ড করে, অন্য একটা ক্লজের উপর ডিপেন্ড করে, সেটাকে আমরা সাবঅর্ডিনেট ক্লজ বলি। ওটাকে আমরা সাবঅর্ডিনেট ক্লজ বলি, ঠিক আছে। এখন দেখো কোঅর্ডিনেট ক্লজ হচ্ছে একটা ক্লজ যখন আরেকটা ক্লজের উপর ডিপেন্ড করবে তখন ওই ক্লজগুলোকে কোঅর্ডিনেট ক্লজ বলা হয়। একটা ক্লজ যখন আরেকটা ক্লজের উপর ডিপেন্ড করবে, যেমন ধরো প্রিন্সিপাল ক্লজটা হচ্ছে কি কারো উপর ডিপেন্ড করে না, নির্ভরশীল না, নির্ভরশীল না। তার মানে প্রিন্সিপাল ক্লজটা হচ্ছে তার অর্থ প্রকাশ করার জন্য কারো উপর নির্ভর করার দরকার নেই, কারো উপর ডিপেন্ড করার দরকার নেই। ডিপেন্ডেন্ট ক্লজটা হচ্ছে তার প্রিন্সিপাল ক্লজের উপর ডিপেন্ডেন্ট হইতে হয়। আর কোঅর্ডিনেট ক্লজ হচ্ছে যেই ক্লজটা কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা তো যুক্ত থাকবে, তার মানে একটা আরেকটার উপর অর্থ প্রকাশ করার জন্য নির্ভর করবে, এই হচ্ছে ক্লজ। এখন বেসিক একটা কোশ্চেন, এই কোশ্চেনটা আমরা কেউই নিজেদেরকে করি না, আমরা এই ক্লজগুলা কিভাবে তৈরি করব, আমরা এই ক্লজগুলা কিভাবে তৈরি করব। দেখো এখানে এখানে যখন আমরা সেন্টেন্সটা দিছিলাম, এখানে আমরা যখন সেন্টেন্সটা দিছিলাম হি সিন্স হি ইজ এ ব্রাইট স্টুডেন্ট, এই দেখো সিন্স হি ইজ এ ব্রাইট স্টুডেন্ট, এইটা একটা ক্লজ বলছি, আমরা বলছি হি উইল কাট আ ব্রিলিয়ান্ট ফিগার ইন দি এক্সামিনেশন, এইটা আমরা আরেকটা ক্লজ বলছি। এখানে কোনটা ডিপেন্ডেন্ট কোনটা ইন্ডিপেন্ডেন্ট, এখানে কোনটা ডিপেন্ডেন্ট কোনটা ইন্ডিপেন্ডেন্ট, খেয়াল করে দেখো, খেয়াল করে দেখো সবাই, সবাই একটু খেয়াল করে দেখো, 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 যখন কোনো একটা ক্লজের শুরুতে, কোনো একটা ক্লজের শুরুতে একটা ক্লজ মার্কার থাকবে, একটা একটা কনজাংশন থাকবে, হ্যাঁ একটা কনজাংশন থাকবে, তখন সেটা বুঝবো হচ্ছে এটা নির্ভরশীল মানে সাবঅর্ডিনেট, তখন বুঝবো এটা সাবঅর্ডিনেট। আর যখন দেখবো যে এটা ইন্ডিভিজুয়ালি আছে, এটা ইন্ডিভিজুয়ালি আছে, হ্যাঁ ইন্ডিভিজুয়ালি কোনো কিছু সাহায্য নাই, কোনো কিছু নাই, ইন্ডিভিজুয়ালি বসে পড়ছে, তখন এটা হচ্ছে কোঅর্ডিনেট, তখন এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অথবা ইন্ডিপেন্ডেন্ট অথবা প্রিন্সিপাল, ঠিক আছে। এখন প্রিন্সিপাল গুলো একটু ভালো করে একটু বুঝি, প্রিন্সিপাল গুলো একটু ভালো করে বুঝি, সবাই একটু দেখো, সবাই একটু দেখো প্রিন্সিপাল গুলোর একটু ভালো করে বুঝি, প্রিন্সিপাল গুলাকে একটু ভালো করে বুঝি। দেখো বলতেছে যে ক্লজে এককভাবে স্বয়ংসম্পূর্ণ, হ্যাঁ যে ক্লজটা কি এককভাবে স্বয়ংসম্পূর্ণ এবং অর্থ প্রকাশের জন্য অন্য ক্লজের উপর নির্ভরশীল না, সেটাই হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। যেমন দেখো আই নো দ্য ম্যান, আই নো দ্য ম্যান, এইটাকে আমি পুরো আলাদা একটা সেন্টেন্স হিসেবে বসাইতে পারতাছি, এটা অর্থ প্রকাশ করার জন্য অন্য কারো উপর ডিপেন্ড করে নাই, তাই এটাকে আমরা বলতেছি প্রিন্সিপাল ক্লজ, তাই এটাকে আমরা বলতেছি কি প্রিন্সিপাল ক্লজ, ঠিক আছে। আবার দেখো দেখো দ্য ম্যান ইজ গ্রেট, দেখো প্রিন্সিপাল ক্লজটা কি ভেঙেও থাকতে পারে, তার মাঝখানে একটা সাবঅর্ডিনেট ক্লজও থাকতে পারে, একটা সাবঅর্ডিনেট ক্লজও থাকতে পারে। আবার দেখো ইফ ইউ কাম আই শ্যাল হেল্প ইউ, এই যে আই শ্যাল হেল্প ইউ, এটা হচ্ছে একটা প্রিন্সিপাল ক্লজ। প্রিন্সিপাল ক্লজ নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? প্রিন্সিপাল ক্লজ নিয়ে কারো কোনো কোয়েশ্চেন থাকলে একটু করতে পারো, বুঝতে কোনো সমস্যা হলে কোশ্চেন করতে পারো। আচ্ছা আমরা আগাচ্ছি। সাবঅর্ডিনেট ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ কি? সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে কি একা থাকবে না, অবশ্যই একা থাকবে না, সাবঅর্ডিনেট ক্লজটা একা থাকবে না,
দুটো ক্লজই পাশাপাশি অবস্থান করবে, হ্যাঁ, এবং একটা কি কি সেন্টেন্স তৈরি করবে, একটা কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করবে, একটা কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করবে। এটা তো অবশ্যই নির্ভরশীল হবে এবং একটা কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করবে, একটা কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করবে। কমপ্লেক্স সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স কি? কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে যে সেন্টেন্সে যে সেন্টেন্সে যে সেন্টেন্সে কি একটি প্রিন্সিপাল ক্লজ আর একটি সাবঅর্ডিনেট ক্লজ থাকে, সেটাই তো কমপ্লেক্স সেন্টেন্স, ঠিক না? তার মানে যে সেন্টেন্সে একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে এবং একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। সাবঅর্ডিনেট ক্লজ কিভাবে চিনবো? সাবঅর্ডিনেট ক্লজ কিভাবে চিনবো? নিশ্চয়ই কি একা থাকবে না, অবশ্যই একা থাকবে না, এবং কি পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না, পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না। যে ক্লজটি পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না সেটাই হচ্ছে কি সাবঅর্ডিনেট ক্লজ। সেটাই কি সাবঅর্ডিনেট ক্লজ। অর্থ প্রকাশ করতে হলে তার কি প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভর করতে হয়। অর্থ প্রকাশ করতে হলে তার কি প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভর করতে হয়। ওকে, আমরা কি স্লাইডগুলো পাবো? হ্যাঁ, ক্লাস শেষে স্লাইডগুলো পেয়ে যাবে, ক্লাস শেষে স্লাইডগুলো পেয়ে যাবে, ঠিক আছে? ক্লাস শেষে স্লাইডগুলো পেয়ে যাবে। তাহলে এই গেল হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এখন তোমরা কি বুঝছো কি না যে সাবঅর্ডিনেট ক্লজ কি? সাবঅর্ডিনেট ক্লজের আরেকটা বিশেষত্ব হচ্ছে, সাবঅর্ডিনেট ক্লজের আরেকটা বিশেষত্ব হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন। সাবঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত থাকবে, সাবঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত থাকবে। এখন সাবঅর্ডিনেট কনজাংশন গুলো কি কি? অনেক সাবঅর্ডিনেট কনজাংশন আছে। সিন্স, অ্যাজ, when, if, হ্যাঁ, তারপর হচ্ছে although, though, এগুলা although, তারপর হচ্ছে as if, as though, এরকম অনেক আছে। এখন এতগুলো কি মুখস্থ করা সম্ভব? না, এতগুলো কিন্তু মুখস্থ করা সম্ভব না, এতগুলো কনজাংশন মুখস্থ করা কিন্তু সম্ভব না। তাই আমরা একটা টেকনিক বের করব, একটু পরেই তোমরা বুঝতে পারবা যে টেকনিকগুলো কি কি। আগে আমরা কিছু কমপ্লেক্স সেন্টেন্স দেখি, এখান থেকে বের করার চেষ্টা করি কোনটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। প্রথম সেন্টেন্স থেকে বলো তো, তোমাদের মধ্যে প্রথম সেন্টেন্স থেকে কোনটা সাবঅর্ডিনেট ক্লজ? প্রথম সেন্টেন্স থেকে তোমরা একটু বলো তো যে কোনটা সাবঅর্ডিনেট ক্লজ। আমি যদি আন্ডারলাইন করে দিই, এইটা হচ্ছে একটা ক্লজ, এইটা হচ্ছে আরেকটা ক্লজ, এইটা হচ্ছে আরেকটা ক্লজ। আমি যদি এখানে আন্ডারলাইন করে দেই, এটা একটা ক্লজ, এখানে একটা ক্লজ, হ্যাঁ, এখানে এই যে, বলো তো কে বলতে পারবে এক নাম্বারটাতে কোনটা সাবঅর্ডিনেট ক্লজ? এক নাম্বারটাতে কোনটা সাবঅর্ডিনেট ক্লজ? ওকে, এই তো, এই যে দেখো সাবঅর্ডিনেট ক্লজ কি কি আছে, এই যে দেখো কি আছে, when দ্বারা শুরু হয়েছে, when দ্বারা শুরু হয়েছে, একটা সাবঅর্ডিনেট কনজাংশন দ্বারা শুরু হয়েছে, একটা সাবজেক্ট আছে, একটা ফাইনাইট ভার্ব আছে, একটা সাবজেক্ট আছে, একটা ফাইনাইট ভার্ব আছে। দুই নাম্বারটাতে কি? দুই নাম্বারটাতে দেখো দ্য ডক্টর কেম আফটার দ্য পেশেন্ট হ্যাড ডাইড, আফটার দ্য পেশেন্ট হ্যাড ডাইড। হ্যাঁ, তিন নাম্বারটাতে দেখো, তিন নাম্বারটাতে কি? ইফ হি ক্যান ম্যানেজ মানি, ইফ হি ক্যান ম্যানেজ মানি। চার নাম্বারটাতে কি? অ্যাজ হি ইজ ইল। এগুলো সবই কি সাবঅর্ডিনেট ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ। এখন তোমরা অনেকেই হচ্ছে কি একটু ইমপেশেন্ট হয়ে যাবা যে ভাই এইটা দিয়ে কিভাবে বেসিকটা হয়। এখন তুমি যেহেতু শিখে গেছো, তোমাকে আমি হচ্ছে এরকম একটা জিনিস দেই,
তুমি পূরণ করো, অ্যাজ আওয়ার টিচার ইজ লেট, এরকম একটা দিয়ে দিল, এন্ড গ্যাপ দিয়ে দিল। বলো তো এই গ্যাপে কি হবে? তুমি যদি সাবঅর্ডিনেট ক্লজ বুঝা থাকো, আর তুমি যদি কমপ্লেক্স সেন্টেন্সের গঠনটা বুঝা থাকো, তাহলে তুমি এটা পূরণ করতে পারবা। বলো তো দেখি, ও আমাদের সম্পদ ভাইও ক্লাস করতেছে, ভেরি গুড, আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগতেছে। বলো তো দেখি এই গ্যাপে কি হবে? As our teacher is late, একজন বলছে he will miss the class। আচ্ছা, he will miss the class। আর কেউ? দেখো এইখানে as দ্বারা সেন্টেন্সটা শুরু হয়েছে, হ্যাঁ, এটা কি আছে? এখানে কি আছে? এখানে কি আছে? প্রেজেন্ট টেন্স, ঠিক না? এটা প্রেজেন্ট টেন্স আছে, এটা কিন্তু ইফ যুক্ত ক্লজ না। হ্যাঁ, যেহেতু প্রেজেন্টে আছে, আমি চেষ্টা করব যে ওই পাশে প্রেজেন্টের একটা সেন্টেন্স লিখতে, দ্যাট উইল মেক সেন্স। এটা প্রেজেন্টের একটা সেন্টেন্স লিখতে, তাহলে কি লিখবো? As our teacher is late, we are making noise। আমরা শোরগোল করতেছিলাম, we are creating chaos। আমরা গোলমাল পাকানো শুরু করছিলাম। অথবা তোমরা যদি খুব ভালো স্টুডেন্ট হয়ে থাকো, তোমরা লিখবা we are waiting for him to come। we are waiting for him to come। বুঝতে পারছি? তাহলে আমরা কিন্তু এই যে প্রেজেন্টে চিন্তা করব যখন প্রেজেন্ট থাকবে। হ্যাঁ, ওকে, আরেকটা এক্সারসাইজ দেই, দেখি তোমরা পারো কিনা। ধরো আমি দিলাম since he was elected captain। বলো এটা কি হবে? since he was elected captain, বলো এটা কি হবে? কি হবে? since he was elected, দেখো was আছে, since he was elected captain, we had to, was আছে past, had to obey him। বুঝা গেছে? সো আমাদের বুঝতে হবে যে প্রিন্সিপাল ক্লজটা আমরা
কিভাবে তৈরি করব, প্রিন্সিপাল ক্লজটা আমরা কিভাবে তৈরি করব। ওকে, তোমাদের আরো লার্নিং বাকি আছে। তোমরা কিন্তু এই সেন্টেন্সগুলো একটু খাতার মধ্যে উঠাই নিও। সবাই কি খাতার মধ্যে উঠাইছো? হ্যাঁ, সবাই কি খাতায় উঠাইছো? আরিয়ান বলছে হি হ্যাজ লেড দ্য টিম। দেখো এটা খেয়াল করো, এখানে কি আছে, পাস্ট টেন্সে আছে, পাস্ট টেন্সে আছে। হ্যাঁ, তো আমার চেষ্টা করতে হবে এখানেও কি পাস্ট টেন্সে ভার্বই দিতে, পাস্ট টেন্সেই দেওয়ার চেষ্টা করতে হবে। হ্যাঁ, ওকে, আমরা আসি। দেখো তো খেয়াল করে দেখো, কিছু রিলেটিভ প্রোনাউন আছে। রিলেটিভ প্রোনাউন কি? রিলেটিভ প্রোনাউন হচ্ছে যে প্রোনাউনটা অন্য আরেকটা ক্লজের সাথে রিলেশন তৈরি করার জন্য ব্যবহার করা হয়, মূলত সেটি হচ্ছে রিলেটিভ প্রোনাউন। কমন রিলেটিভ প্রোনাউন কোনগুলা? হু, হুম, হুজ, হোয়াট, উইচ, দ্যাট, এগুলা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। মনে রাখতে হবে এই রিলেটিভ প্রোনাউন গুলো হচ্ছে রিলেশন তৈরি করে, কার সাথে? অন্য একটা ক্লজের সাথে রিলেশন তৈরি করে। যেমন টেল মি হু ইয়োর ফেভারিট অথর ইজ। টেল মি হু ইয়োর ফেভারিট অথর ইজ। তাহলে এই হুটা রিলেটিভ প্রোনাউন হিসেবে ইউজ হয়েছে। আই ডোন্ট নো হুম ইউ ওয়ান্ট, ঠিক আছে, রিলেটিভ প্রোনাউন, কোশ্চেন হিসেবে না। আচ্ছা, যদিও এটা হচ্ছে একটা ভুল আছে, এটা হবে হু ইজ ইউর ফেভারিট অথর। এটা হবে হু ইজ ইউর ফেভারিট অথর। উইল ইউ টেল মি হুজ পেন ইট ইজ। এখানে দেখো, ডোন্ট ডিসবিলিভ হোয়াট আই সে। দ্য বুক হুইচ আই বট, এই হুইচ দ্বারা কাকে বোঝাচ্ছে? বুককে বোঝাচ্ছে। হ্যাঁ, আর এই ওয়ার্ড দ্বারা ডোন্ট ডিসবিলিভ পুরাটাকে বোঝাচ্ছে, এটার সাথে রিলেশন হচ্ছে। উইল ইউ টেল মি হুজ পেন, কার পেন, ঠিক আছে, হুজ পেন, কার পেন, আই ডোন্ট নো হুম, কাকে। হ্যাঁ, মানে রিলেশন তৈরি করতেছে। তোমরা হচ্ছে এরকম কিছু কমপ্লিটিং সেন্টেন্স দেওয়া থাকে, যেখানে হচ্ছে ধরো এরকম থাকে যে টেল মি হু, এরকম দিয়ে গ্যাপ থাকে এরকম। তো রিলেটিভ প্রোনাউনটা কি? আমাদের এখন রিলেটিভ প্রোনাউনের ব্যবহারটা শিখতে হবে। রিলেটিভ প্রোনাউনের ব্যবহারটা কি? দেখো, রিলেটিভ প্রোনাউন হচ্ছে, এখানে দেখো হু এর পরে, আচ্ছা যদিও এটা হু এর পরে ভার্ব বসবে, রিলেটিভ প্রোনাউন হু এর পরে বসবে ভার্ব, হুজ এর পরে বসবে নাউন। হ্যাঁ, মুদ্রা কথা যে রিলেটিভ প্রোনাউনটা হচ্ছে কি একটা ক্লজ মার্কার। কি ক্লজ মার্কার? সাবঅর্ডিনেট ক্লজ মার্কার। তার মানে একটা সাবঅর্ডিনেট ক্লজ হিসেবে কাজ করবে রিলেটিভ প্রোনাউন। এখন সাবঅর্ডিনেট ক্লজে হু, হুম, হুজ, হোয়াট, দ্যাট এগুলো হচ্ছে সাবজেক্টের কাজ করবে, এবং ফাইনাইট ভার্বটা আমাদের এখানে বসাইতে হবে। যেমন এখানে দেখো, আই ডোন্ট নো
হুম ইউ ওয়ান্ট, এখানে দেখো আই ডোন্ট নো, এটা হচ্ছে একটা কি প্রিন্সিপাল ক্লজ, আর হুম ইউ ওয়ান্ট এটা হচ্ছে একটা সাবঅর্ডিনেট ক্লজ, এটা হচ্ছে একটা সাবঅর্ডিনেট ক্লজ। ঠিক আছে, এটা হচ্ছে একটা সাবঅর্ডিনেট ক্লজ। আবার দেখো উইল ইউ টেল মি, এইটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, হুজ পেন ইট ইজ, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। ঠিক আছে, এইভাবে সাবঅর্ডিনেট ক্লজ এইভাবে বসতে পারে। ওকে, ক্লিয়ার সবাই? সবাই ক্লিয়ার? সবাই ক্লিয়ার? দেখো খেয়াল করে দেখো, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। কোনো ক্ষেত্রে রিলেটিভ প্রোনাউনটা আমরা রিলেটিভ প্রোনাউন বাদ দিয়েও সেন্টেন্সটা তৈরি করা যায়, রিলেটিভ প্রোনাউন বাদ দিয়েও সেন্টেন্সটাকে তৈরি করা যায়। ওকে, এসব ক্ষেত্রে রিলেটিভ প্রোনাউন কে তোমাদের দেখো এখানে খেয়াল করে দেখো, দ্য বুক দ্যাট ইউ লস্ট ওয়াজ কস্টলি, এখানে দেখো আমরা যদি দ্যাটটাকে বাদ দিয়ে চিন্তা করি তাও সেন্টেন্সটা কি কমপ্লিট, সেন্টেন্সটা হচ্ছে কারেক্ট। যেমন দ্য বুক ইউ লস্ট ওয়াজ কস্টলি, এইভাবে। আবার দেখো ম্যাঙ্গো ইউ টেক ইজ নট রাইপ এনাফ, এখানে হুইচটাকে উজ্জ্ব করা হয়েছে, আবার দেখো জেরি ওয়াজ দ্য বয় হুম ইউ ওয়ান্টেড, এখানে জেরি ওয়াজ দ্য বয় ইউ ওয়ান্টেড, হুমটাকে উজ্জ্ব করেও সেন্টেন্সটাকে তৈরি করা যায়। তার মানে আমরা হচ্ছে যখনই দেখবো একটা সেন্টেন্স লিখবো, ধরো হচ্ছে আমি লিখলাম আই নো আ পারসন, I know a person who can, I know a person that I can trust, এটা একটা সেন্টেন্স লিখলাম। আরেকটা সেন্টেন্স লিখে দেখো, I know a person who can be trusted, এখানে খেয়াল করো দেখো, এইখানে প্রথমে যে সেন্টেন্সটা লিখছি আই নো আ পারসন দ্যাট আই ক্যান ট্রাস্ট, এইখানে দ্যাটটা আমি না লিখলেও পারতাম, দ্যাটটা আমি উজ্জ্ব করে আমি কি লিখতে পারতাম, আই নো আ পারসন আই ক্যান ট্রাস্ট, এভাবে লিখতে পারতাম। ওকে, সো এইটা হচ্ছে মূলত হচ্ছে রিস্ট্রিকটিভ আর নন রিস্ট্রিকটিভের একটা আলোচনা। সো আমরা ওইটাতে যাচ্ছি না, কারণ ওইটা হচ্ছে আমাদের অ্যাডমিশন লেভেলের, ওটা তোমাদের হচ্ছে আরো অ্যাডভান্স লেভেলে তোমরা শিখবা। এখন আমরা যেহেতু বেসিকটা আজকে প্রথম ক্লাস, এই জিনিসটা তোমাদেরকে বলতেছি না। সো তোমরা কিছু কিছু ক্ষেত্রে অনেক সময় কি রিলেটিভ ক্লজটা উজ্জ্ব করেও সেন্টেন্সটাকে মিনিংফুল করা যায় এবং হয়। আবার দেখো এই সেন্টেন্সের ক্ষেত্রে আই নো আ পারসন হু ক্যান বি ট্রাস্টেড, এই সেন্টেন্সটাতে হুটাকে কিন্তু আমি উজ্জ্ব করতে পারবো না, এই সেন্টেন্সটার ক্ষেত্রে আমি কিন্তু হুটাকে উজ্জ্ব করতে পারবো না, আই নো আ পারসন ক্যান বি ট্রাস্টেড, এটা কিন্তু উজ্জ্ব করতে পারবো না। সো এই সকল ক্ষেত্রে, যেই সকল ক্ষেত্রে হচ্ছে নন রেস্ট্রিকটিভ, সেই ক্ষেত্রে আমরা কিন্তু হচ্ছে হুটাকে উজ্জ্ব করতে পারবো না। এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, এই সকল ক্ষেত্রে আমাদের দেখতে হবে যে আসলে উজ্জ্ব করে একটা মিনিংফুল সেন্টেন্স হচ্ছে কিনা। যেমন এখানে এটাতে আমরা হচ্ছে উজ্জ্ব করে দেখলাম যে না আসলে মিনিংফুল সেন্টেন্স হচ্ছে, কিন্তু এই ক্ষেত্রে মিনিংফুল সেন্টেন্স করা যাচ্ছে না। ওকে, সো অনেক সময় উজ্জ্ব করেও দেওয়া থাকে, যদিও আজকে হচ্ছে বেসিক ক্লাস, তোমাদেরকে এক্সারসাইজ দেওয়ার কথা না, স্টিল তোমাদেরকে কিছু এক্সারসাইজ না দিলে তোমরা হচ্ছে ক্লাসে এঙ্গেজড হও না, ক্লাসটা বোরিং হয়ে যায়। সো আমি তোমাদেরকে একটা এক্সারসাইজ দেই, দেখি তোমরা পারো কিনা। একটা এক্সারসাইজ দেই, বলো তো পরে কি হবে, ইউ আর দ্য পারসন ফর হুম, পরে কি হবে দেখি,
বলো তো পরে কি হবে? You are the person for whom I was, অথবা হ্যাঁ I was, তুমি হচ্ছে সেই ব্যক্তি for whom I was scolded, মানে আমাকে বকা দেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পাস্টে প্রেজেন্টে রেখেছি, যেহেতু হচ্ছে এটার সাথে আফটার ইফেক্টের একটা কাহিনী যোগসূত্র আছে, সো এটা এইভাবে দিলাম। অথবা পজিটিভ কিছুও দেওয়া যায়, ইউ আর দ্য পারসন ফর হুম আই গট দ্য রিওয়ার্ড, আই গট দ্য রিওয়ার্ড। ওকে ওকে, ঠিক আছে। সো এইভাবে করেও লেখা যায়। সবাই হচ্ছে এক্সাম্পল গুলা যেগুলো দিচ্ছি এক্সারসাইজ হিসেবে, সেগুলো একটু খাতায় লিখে রাখবা। ঠিক আছে, এগুলা থেকেই দেখা যাবে যে হচ্ছে পরীক্ষায় এরকম করেই আসতেছে। দেখো এখানে একটা বিশেষ দ্রষ্টব্য, একটা নোট, এই নোটটা তোমরা চাইলে হচ্ছে খাতায় লিখে রাখতে পারো। এই নোটটা তোমরা খাতায় লিখতে পারো। সেটা হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন গুলো যদি দেখো, সাবঅর্ডিনেট কনজাংশন গুলো যদি হাউ, হোয়ার, হোয়েন, হোয়াই হ্যাঁ হিসেবে থাকে, ইত্যাদি থাকে, হ্যাঁ এগুলোকে ভার্বে রিলেটিভ অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়। এখন এই জিনিসটা দেওয়ার মেইন কারণ কি? এই জিনিসটা দেওয়ার মেইন কারণ হচ্ছে যে যেহেতু গ্রামার একটার সাথে কিন্তু একটা কানেক্টেড, যেহেতু গ্রামার একটার সাথে কিন্তু একটা কানেক্টেড, হ্যাঁ যখন হচ্ছে তোমাদের ওই মডিফায়ারে যখন পড়ানো হবে, হ্যাঁ তখন কিন্তু ওই অ্যাডভার্বটা লাগবে, রিলেটিভ অ্যাডভার্বটা লাগবে। এন্ড অবভিয়াসলি অলসো এই টার্মটা তোমাদের জানার দরকার, কারণ হচ্ছে আমরা তোমাদের কিন্তু অ্যাডমিশন লেভেলে এই জিনিসটা কিন্তু খুবই লাগে, হ্যাঁ যে কোনটা রিলেটিভ অ্যাডভার্ব, অ্যাডমিশন লেভেলে এই জিনিসটা কিন্তু খুবই লাগে। ওকে, যদি এগুলো থাকে রিলেটিভ প্রোনাউন হিসেবে, সেই ক্ষেত্রে এগুলোকে হচ্ছে রিলেটিভ অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত করা হয়। এগুলা বাদ দিয়ে সাবঅর্ডিনেট ক্লজগুলোকে ভিন্নভাবে গঠন করতে পারি। ওকে, আমরা ফাইন, এটা জেনে গেলাম। যদিও এটা আমাদের হচ্ছে একাডেমিকের সাথে যদিও তো না, তারপরে এজ এ নোট হিসেবে তোমাদেরকে দিয়ে দিলাম। যেমন দেখো যেমন দেখো আই নো দ্য টাইম হোয়েন ইট হ্যাপেন্স, খেয়াল করো দেখো হোয়েন ইট হ্যাপেন্স কাকে মডিফাই করছে? হোয়েন, ঠিক আছে, আই নো দ্য টাইম, ঠিক আছে। আবার দেখো আই নো, এটাকে কি বাদ দিয়ে কি লিখছে? আই নো দ্য টাইম ইট হ্যাপেন্স। আবার দেখো আই নো হোয়েন ইট হ্যাপেন্স, এটাও লেখা যায়, এটাও কিন্তু দেওয়া যায়, এটাও কিন্তু দেওয়া যায়। ওকে, এটাও কিন্তু দেওয়া যায়। আই নো দ্য টাইম হোয়েন ইট হ্যাপেন্স, এটা যে কথা, আই নো দ্য টাইম ইট হ্যাপেন্স এটা সেই একই কথা। আবার এটাকে একটু স্ট্রাকচার করে আমরা এভাবেও লিখতে পারি, আই নো হোয়েন ইট হ্যাপেন্স। ওকে, আই নো হোয়েন ইট হ্যাপেন্স। তোমরা কি রিলেট করতে পারছো? যারা হচ্ছে এইচএসসি 25 তাদের হচ্ছে এই জিনিসগুলো কিন্তু রিলেট করতে পারার কথা, কারণ তোমরা কিন্তু এই জিনিসগুলা তোমাদের হচ্ছে বইয়ে দেখছো, বা তোমরা এই জিনিসগুলা উইটনেস করে আসছো, দেখে আসছো। যারা 26-এ আসো তারা হয়তো বা দেখো নাই, বা হচ্ছে ফার্স্ট দেখতেছো। যারা 25-এ আসো তারা কিন্তু এই জিনিসগুলা জানার কথা। তাদের কিন্তু এই জিনিসগুলো জানার কথা। আবার দেখো টেল মি দ্য প্লেস হি লিভস ইন, টেল মি হোয়ার হি লিভস, টেল মি হোয়ার হি লিভস, টেল মি দ্য প্লেস হোয়ার হি লিভস। ওকে,
একই কথা। আবার দেখো, দিস ইজ ওয়াই হি ডিড দ্য ওয়ার্ক, এটাকে দিস ইজ দ্য রিজন ওয়াই হি ডিড দ্য ওয়ার্ক, এটার মানে হচ্ছে এটা, এটার মানে হচ্ছে এটা। হ্যাঁ, তার মানে এই সেন্টেন্সের জায়গায় আমরা কি লিখবো? আমরা এটা লিখবো, আমরা এটা লিখবো। সবাই একটু নোট ডাউন করে ফেলো, সবাই হচ্ছে এই সেন্টেন্সগুলো একদম স্টেপ বাই স্টেপ নোট ডাউন করে ফেলো। সবাই একটু স্টেপ বাই স্টেপ নোট ডাউন করে ফেলো। তো আমরা কিন্তু এই যে এইটা লিখবো, আমরা কিন্তু এই যে এই সেন্টেন্স গুলো লিখবো। হ্যাঁ, আমরা কিন্তু হচ্ছে এই যে এই সেন্টেন্স গুলো লিখবো। হ্যাঁ, আমরা কিন্তু হচ্ছে এই সেন্টেন্স গুলো লিখবো, আমরা কিন্তু এটা লিখবো না। হ্যাঁ, রিজন ওয়াই লিখবো না, আমরা কিন্তু হচ্ছে টাইম হোয়েন লিখবো না। ঠিক আছে, আমরা কিন্তু টাইম হোয়েন লিখবো না, আমরা কিন্তু প্লেস হোয়ার লিখবো না, আমরা কিন্তু প্লেস হোয়ার এটা লিখবো না। এটা জাস্ট হচ্ছে ডেমো যে কিভাবে সেন্টেন্স গুলো গঠন হচ্ছে, সেন্টেন্স গুলো কিভাবে গঠন হচ্ছে সেই জিনিসগুলো আমরা তোমাদেরকে দেখাইছি এখানে। ওকে, সবার কি লেখা হয়েছে? সবার কি লেখা হয়েছে? সবার কি লেখা হয়েছে? ওকে, এবার আসো কোঅর্ডিনেট ক্লজ। কোঅর্ডিনেট ক্লজ দেখো, কোন বাক্যে দুই বা ততোধিক ক্লজ যদি সমশ্রেণী হয়, হ্যাঁ সমশ্রেণী মানে বুঝছো তো, সমশ্রেণী মানে হচ্ছে একই রকম, সমশ্রেণী মানে হচ্ছে কি একই শ্রেণীভুক্ত, একই রকম, একই রকম, অর্থাৎ এদের প্রত্যেককেই স্বয়ংসম্পূর্ণ এবং স্বনির্ভর। হ্যাঁ, তার মানে কি, তার মানে হচ্ছে এই সকল ক্ষেত্রে ক্লজগুলা কি ইন্ডিপেন্ডেন্ট, ঠিক না? এই সকল ক্ষেত্রে ক্লজগুলা কি ইন্ডিপেন্ডেন্ট, সেইটাকে আমরা কি বলবো? কোঅর্ডিনেট ক্লজ বলবো, সেটাকে আমরা কি বলবো? কোঅর্ডিনেট ক্লজ বলবো। আর কোঅর্ডিনেট কনজাংশন গুলা কি কি দ্বারা যুক্ত থাকবে? দেখো কি কি দ্বারা যুক্ত থাকবে? এন্ড, অর, বাট, yet, otherwise, both and, not only but also, either or, neither nor, এগুলা দ্বারা যুক্ত থাকবে। এখন ওই যে যখন সাবঅর্ডিনেট কনজাংশন পড়াচ্ছিলাম তখন বলছিলাম না যে অনেক আছে, এইগুলা বাদে যত কনজাংশন আছে সবই হচ্ছে কি সাবঅর্ডিনেট কনজাংশন, এইগুলা বাদে যতগুলা আছে সবই হচ্ছে কি সাবঅর্ডিনেট কনজাংশন। তোমাদেরকে হয়তোবা তোমরা হচ্ছে বইয়ের ভিতরে, কোনো বইয়ের ভিতরে তোমরা হয়তোবা হচ্ছে এই জিনিসটা দেখছিলা, এই জিনিসটা দেখছিলা যে এগুলো হচ্ছে কোঅর্ডিনেট কনজাংশন ফর, এন্ড, নর, তারপর কি বাট, তারপর কি অর, তারপর কি ইয়েট, হ্যাঁ এগুলো হচ্ছে সো, এরকম দেখছিলা তোমরা। হ্যাঁ, সো এটা হচ্ছে জাস্ট এইগুলা বাদে এখানে যে কনজাংশন গুলা দিছি, এই কনজাংশন গুলা বাদে বাকি যত কনজাংশন আছে সবই হচ্ছে কি সাবঅর্ডিনেট কনজাংশন। তো কোঅর্ডিনেট ক্লজটা, কোঅর্ডিনেট ক্লজ গুলো হচ্ছে কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত থাকবে, কোঅর্ডিনেট ক্লজটা কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত থাকবে, কোঅর্ডিনেট ক্লজটা কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত থাকবে। ঠিক আছে?
দেখো তো এক্সাম্পল গুলো দেখো তো। রহিম ওয়েন্ট টু দ্য শপ অ্যান্ড বট আ পেন্সিল। দেখো এক্সাম্পল গুলা একটু লেখা নাও, এক্সাম্পল গুলো একটু লেখা নাও। তারপরে দেখো, দ্য বয় কেম টু দ্য ফিল্ড বাট ডিড নট প্লে। এগুলো কিন্তু এক একটা কোঅর্ডিনেট ক্লজ। ইউ মাস্ট ডু দ্য হোমওয়ার্ক অর টিচার উইল পানিশ ইউ। ইট ইজ এ স্মল কার ইয়েট ইট ইজ স্পেশিয়াস। ডু ইউ ডু ইউর জব ইন টাইম আদারওয়াইজ ইউ উইল রিপেন্ট। রিপেন্ট অর্থ কি? রিপেন্ট অর্থ পস্তানো, অনুতাপ। He has a good job and yet he is never seems solvent. Solvent মানে কি? সচ্ছল। সলভেন্ট মানে সচ্ছল, সলভেন্ট মানে সচ্ছল। ওকে, সো এই হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ দ্বারা যুক্ত। ওকে, এই কোঅর্ডিনেট ক্লজ দ্বারা যুক্ত। ওকে, ক্লিয়ার সবাই? ক্লজগুলা ক্লিয়ার? সবাই কি ক্লজগুলা ক্লিয়ার? সবাই ক্লজগুলাতে ক্লিয়ার? সবাই কি ক্লজগুলাতে ক্লিয়ার? প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ, সবাই কি ক্লিয়ার? সবাই কি প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজে ক্লিয়ার? আচ্ছা, আমরা কিন্তু আস্তে আস্তে ডেপথে যাচ্ছি, হ্যাঁ, ডিপে যাচ্ছি আমাদের পড়াশোনার ডিপে যাচ্ছি। একটু খেয়াল করো, দেখো সাবঅর্ডিনেট ক্লজকে আমরা হচ্ছে তিনটা ভাগে ভাগ করতে পারি। সাবঅর্ডিনেট ক্লজকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে নাউন ক্লজ, একটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, আচ্ছা অ্যাডভার্ব ক্লজ। এটা হচ্ছে নাউন ক্লজ, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, একটা হচ্ছে অ্যাডভার্ব ক্লজ। খেয়াল করো, দেখো যদিও প্রত্যেকটা আলাদা আলাদা করে হচ্ছে একদম বিস্তারিত করে তোমাদেরকে পড়ায় দিব, বিস্তারিত করে পড়ায় দিব, তারপরে বলতেছি নাউন ক্লজের কাজ হচ্ছে নাউনের কাজ করা, অ্যাডজেক্টিভ ক্লজের কাজ হচ্ছে অ্যাডজেক্টিভের কাজ করা, আর অ্যাডভার্ব ক্লজের কাজ হচ্ছে অ্যাডভার্বের কাজ করা। এখন আমাকে বলতে হবে যে নাউনের কাজ কি। এখন আমাকে তোমাদের বলতে হবে নাউনের কাজ কি, আর অ্যাডজেক্টিভের কাজ কি, আর অ্যাডভার্বের কাজ কি। কেউ বলতে পারবা? বলতে পারবা? নাউন ক্লজের কাজ হচ্ছে নাউনের কাজ করা, আর নাউনের কাজ হচ্ছে সাবজেক্ট হিসেবে বসা, নাউনের কাজ হচ্ছে অবজেক্ট হিসেবে বসা, নাউনের কাজ হচ্ছে প্রিপজিশনের অবজেক্ট হিসেবে বসা, অনেক কাজ আছে। অ্যাডজেক্টিভের কাজ কি? অ্যাডজেক্টিভের কাজ হচ্ছে নাউনকে মডিফাই করা, নাউন বা প্রোনাউনকে মডিফাই করা। অ্যাডভার্বের কাজ কি? অ্যাডভার্বের কাজ হচ্ছে নাউনকে মডিফাই, সরি, অ্যাডভার্বের কাজ হচ্ছে ভার্বকে মডিফাই করা, অ্যাডজেক্টিভকে মডিফাই করা, অ্যাডভার্বকে মডিফাই করা। তাহলে এই নাউন ক্লজ, এই অ্যাডজেক্টিভ ক্লজ, এই অ্যাডভার্ব ক্লজ, এগুলো হচ্ছে কি এই পার্টস অফ স্পিচের মতোই কাজ করবে, এই পার্টস অফ স্পিচের মতোই কাজ করবে। তো চলো আমরা দেখি একদম বিস্তারিত, তাহলে বুঝে যাব যে কিভাবে সেন্টেন্সগুলো আমাদের গঠন করতে হয়,
কিভাবে সেন্টেন্সগুলো আমাদের গঠন করতে হয়, কিভাবে সেন্টেন্সগুলো গঠন করতে হয়। সেন্টেন্সের ভিতরে যে সকল ক্লজ নাউনের কাজ করে, সেটাই কি নাউন ক্লজ। যেমন যেমন দেখো নাউনের কাজ কি, নাউনের কাজ হচ্ছে হি নোজ দ্যাট শিলা ইজ এ গুড গার্ল। এইটা হচ্ছে কি অবজেক্ট না? তাহলে নাউন কি অবজেক্ট আকারে বসে না? নাউন কি অবজেক্ট আকারে বসে না? আরো দেখো মাদার সেড দ্যাট শি উড বাই মি আ পেন। আবার দেখো হোয়াট হি ডাজ ইজ রিয়েলি ইম্পর্টেন্ট। তাহলে এখানে কি হিসেবে বসছে? সাবজেক্ট হিসেবে বসছে। এখানে কি হিসেবে বসছে? অবজেক্ট হিসেবে বসছে, ঠিক না? অবজেক্ট হিসেবে বসছে। এখানে কি দিস ইজ হোয়াট আই নো অ্যাবাউট হিম, এখানে কি কমপ্লিমেন্ট হিসেবে বসছে। কি হিসেবে বসছে? কমপ্লিমেন্ট হিসেবে বসছে। তাহলে নাউনের কাজ যেটা সেই অনুযায়ী যদি একটা ক্লজ কাজ করে তাহলে সেটা হচ্ছে নাউন ক্লজ। যেমন দেখো এটা ক্লজ কিনা? সাবজেক্ট আছে, ফাইনাইট ভার্ব আছে, সাবজেক্ট আছে, ফাইনাইট ভার্ব আছে। এই যে সাবজেক্ট আছে, ফাইনাইট ভার্ব আছে, সাবজেক্ট আছে, ফাইনাইট ভার্ব আছে। ওকে, তো এটা হচ্ছে নাউন ক্লজ। তাহলে নাউনের কাজগুলো কি কি? নাউন ক্লজের বেসিক কনসেপ্ট, নাউন ক্লজের বেসিক কনসেপ্ট। ওকে, তাহলে চলো নাউন ক্লজের কি কি কাজ আমরা একটু দেখে নিই। একটু দেখে নিই চলো। দেখো ইউজ অফ নাউন, নাউনের ইউজটা দেখো। ভার্বের সাবজেক্ট হিসেবে বসতে পারে, এটা তো আমরা জানি। এটা আমরা জানি না? ভার্বের অবজেক্ট হিসেবে বসতে পারে, এটাও আমরা জানি। ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে বসতে পারে, এই জিনিসটা একটু কম জানি, ঠিক না? দেখো ধরো এখানে একটা সেন্টেন্স ছিল, দি পেন ইজ ব্লু, দি পেন ইজ ব্লু। তাহলে এই যে দেখো ব্লু, এটা কিন্তু অবজেক্ট না, এটা হচ্ছে কমপ্লিমেন্ট। তাহলে এই জায়গায় একটা নাউন ক্লজ বসতে পারে, দিস পেন ইজ হোয়াট আই ওয়ান্ট। এই দেখো এটা হচ্ছে কমপ্লিমেন্ট, হোয়াট আই ওয়ান্ট। দিস পেন, দি পেন ইজ হোয়াট আই ওয়ান্ট, দি পেন ইজ হোয়াট আই ওয়ান্ট। তাহলে এই যে এটা হচ্ছে সাবজেক্টের কমপ্লিমেন্ট, ঠিক আছে? ভার্ব অবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবে বসতে পারে, অ্যাডজেক্টিভের কমপ্লিমেন্ট হিসেবে বসতে পারে, ঠিক না? অ্যাডজেক্টিভের কমপ্লিমেন্ট হিসেবে বসতে পারে না, কারণ কি অ্যাডজেক্টিভের কাজই তো হচ্ছে নাউনকে মডিফাই করা। তাহলে অ্যাডজেক্টিভ কি নাউন ক্লজকে মডিফাই করতে পারবে না? পারবে অবশ্যই। প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে বসে, প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে বসে। ইট প্রোনাউনের অ্যাপোজিশন হিসেবে বসে। অ্যাপোজিশন কে বলতে পারবে? অ্যাপোজিশন কি? অ্যাপোজিশন সম্পর্কে তোমাদের আইডিয়া আছে? অ্যাপোজিশন সম্পর্কে তোমাদের আইডিয়া আছে? অ্যাপোজিশন সম্পর্কে তোমাদের আইডিয়া আছে? অ্যাপোজিশন হচ্ছে কোনো একটা নাউনকে, কোন একটা নাউনকে মডিফাই করে, হ্যাঁ, কমার মাধ্যমে। যেমন যেমন ধরো দি পেন, দি পেন which is mightier than sword is my power। তাহলে দেখো এই যে অ্যাপোজিশন থাকে না, দুই কমার ভিতরে পেনকে মডিফাই করার জন্য, হ্যাঁ, এই যে অ্যাপোজিশন, অ্যাপোজিশন হিসেবেও নাউন ক্লজ বসতে পারে, অ্যাপোজিশন হিসেবেও নাউন ক্লজ বসতে পারে। তো নাউন ক্লজ এই অবস্থা, নাউন ক্লজের হচ্ছে এই অবস্থা, এখানে এইভাবে নাউন ক্লজ বসতে পারে। তো এইভাবে নাউন ক্লজ থাকতে পারে। আমরা এই জিনিসগুলো কেন শিখতেছি মাথায় কিন্তু রাখতে হবে যে আমাদের সেন্টেন্স মেক করতে হবে।
কমপ্লিটিং সেন্টেন্স জানতে হলে আমাদের সেন্টেন্স মেক করা জানতে হবে, যে সেন্টেন্সটা কিভাবে গঠিত হয়, সেন্টেন্সটা কিভাবে গঠিত হয়। দেখো অনেকগুলা এক্সাম্পল এখানে দেওয়া আছে, অনেকগুলো এক্সাম্পল এখানে দেওয়া আছে। সবাই একটু দেখো, আমরা একটা একটা করে আগাই, আমরা একটা একটা করে আগাই। দ্যাট হি ইজ অ্যান অনেস্ট ম্যান, এই যে দেখো এটা হচ্ছে সাবজেক্ট হিসেবে বসছে, দ্যাট হি ইজ অ্যান অনেস্ট ম্যান ইজ known to us all, তাহলে এটা সাবজেক্ট হিসেবে, ঠিক না? whether he comes or not, এটাও সাবজেক্ট হিসেবে, is very important now, সাবজেক্ট হিসেবে। who says this is a wise man, এটাও সাবজেক্ট হিসেবে, এটাও সাবজেক্ট হিসেবে। what you know, এটাও সাবজেক্ট হিসেবে, ঠিক না? what you know is sufficient to make a comment, how he did it is a question to me, where he was born is yet unknown। দেখতেছো প্রত্যেক ক্ষেত্রে নাউনের কাজ করা, নাউনের কাজ করা সাবজেক্ট হিসেবে বসছে, সবই সাবজেক্ট হিসেবে বসা। এগুলো হচ্ছে নাউন ক্লজের উদাহরণ, এগুলো হচ্ছে নাউন ক্লজের উদাহরণ। আরো দেখো, আরো দেখো, আরো দেখো, আই নো দ্যাট হি ইজ আ গুড বয়, এটা কি, এটা কি অবজেক্ট, আচ্ছা অবজেক্ট। আই ক্যান্ট টেল whether it helps us, এটা কি অবজেক্ট, ঠিক না? টেল মি হু সাপোর্টস ইউ মোস্ট, হু সাপোর্টস ইউ মোস্ট, এটা কি, এটা হচ্ছে অবজেক্টের, অবজেক্টের কমপ্লিমেন্ট। কিভাবে বুঝলাম অবজেক্টের কমপ্লিমেন্ট? দেখো টেল মি সেন্টেন্স কিন্তু শেষ, টেল মি, টেল মি সেন্টেন্স কিন্তু শেষ, টেল মি এটা কিন্তু সেন্টেন্স শেষ, হু সাপোর্টস ইউ মোস্ট, তাহলে এটা হচ্ছে অবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবে বসছে, অবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবে বসছে। would you tell me what pains you, দেখছো অবজেক্টের কমপ্লিমেন্ট। I do not know how he comes here, এটা কি অবজেক্ট, অবজেক্ট হিসেবে বসছে। ডোন্ট ফরগেট, ডোন্ট ফরগেট অবজেক্ট, where you came from, explain why it happens, object, do you know when the sun rises, he asks if I knew the answer, know the answer, okay? so এইগুলো হচ্ছে নাউন ক্লজের উদাহরণ, এগুলো হচ্ছে নাউন ক্লজের উদাহরণ। আরো আছে অনেক, আরো অনেক অনেক উদাহরণ আছে তোমাদের জন্য, যে তোমরা হচ্ছে সেন্টেন্স গুলো দেখে নাউন ক্লজ চিনো কিনা তোমাদের বোঝার জন্য। এই যে দেখো এখানে দিস ইজ হাউ ইট হ্যাপেন্স, এটা কি কমপ্লিমেন্ট। এখন কমপ্লিমেন্ট কিভাবে বুঝবো, কমপ্লিমেন্ট কিভাবে বুঝবো? যখন ভার্ব হচ্ছে কি, যখন ভার্ব হচ্ছে লিঙ্কিং ভার্ব, যখন ভার্বটা হচ্ছে লিঙ্কিং ভার্ব, যখন ভার্বটা হচ্ছে কি কোনো অ্যাকশন করে না, অ্যাকশন করে না, যখন ভার্বটা অ্যাকশন করে না, যখন ভার্বটা অ্যাকশন করে না তখন সেটাই হচ্ছে কি লিঙ্কিং ভার্ব। আর যখন লিঙ্কিং ভার্ব থাকে তখন অবজেক্ট হয় না, তখন হয় হচ্ছে কি কমপ্লিমেন্ট, তখন হয় হচ্ছে কমপ্লিমেন্ট। দিস ইজ হোয়াট আই টোল্ড ইউ আর্লিয়ার, দিস ইজ হাউ ইট হ্যাপেন্স, দিস ইজ হোয়াই হি সাপোর্টেড মি, দিস ইজ হোয়াট হি এক্সপ্লেইনড এগেইনস্ট মি, মানি ইজ হোয়াট মানি ডাজ, দ্য ফ্যাক্ট ইজ দ্যাট হি ইজ অনেস্ট, দিস ইজ হোয়ার ট্যাগর ওয়াজ বোর্ন। বুঝতেছো সবাই? সবাই বুঝতেছো? সবাই বুঝতেছো? সবাই বুঝতেছো? সবাই বুঝতেছো? নাউন ক্লজটা বুঝে গেছো? সবাই নাউন ক্লজটা বুঝছো? সবাই নাউন ক্লজটা বুঝছো? সবাই নাউন ক্লজটা বুঝছো? ওকে, এবার আমরা আসি অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজের কাজ কি? খুবই সহজ।
অ্যাডজেক্টিভ ক্লজের কাজ কি? খুবই সহজ, নাউনকে মডিফাই করা। তাহলে অ্যাডজেক্টিভ ক্লজ হচ্ছে এমন একটা ক্লজ যেটা হচ্ছে কিসের কাজ করে? যেটা হচ্ছে কিসের কাজ করে? অ্যাডজেক্টিভের কাজ করে। যেটা হচ্ছে কিসের কাজ করে? অ্যাডজেক্টিভের কাজ করে। যেমন আই নো দ্য ম্যান হু কেম হিয়ার, এইখানে দ্য ম্যানকে মডিফাই করতেছে, হু কেম হিয়ার। দ্য স্কুল দ্যাট, এখানে উজ্জ্ব হয়ে গেছে, দ্যাট আই রেড ইন ওয়াজ এক্সিলেন্ট। তাহলে এই স্কুলকে মডিফাই করতেছে কে? আই রেড ইন, আই রেড ইন, আই রেড ইন, এইটা ঠিক আছে, স্কুলকে মডিফাই করতেছে। আবার দেখো দিস ইজ দ্য বুক আই ওয়াজ সার্চিং ফর, এটা বুককে মডিফাই করতেছে। খেয়াল করে দেখো, অ্যাডজেক্টিভ ক্লজ প্রিন্সিপাল ক্লজে অন্তর্ভুক্ত ভার্বের সাবজেক্ট অবজেক্ট রূপে ব্যবহৃত নাউনকে কোয়ালিফাই করে, নাউনকে কোয়ালিফাই করে বা মডিফাই করে। একই কথা, এ ক্লজ সবসময় সংশ্লিষ্ট নাউনের পরে বসে, নাউনের সবসময় নাউনের পরে বসে, সবসময় নাউনের পরে বসতেছে, সবসময় নাউনের পরে বসতেছে, সবসময় নাউনের পরে বসতেছে, সবসময় নাউনের পরে বসতেছে, সবসময় নাউনের পরে বসতেছে। ওকে, তাহলে অ্যাডজেক্টিভ ক্লজটা খুবই সহজ। অ্যাডজেক্টিভ ক্লজ হচ্ছে কি? নাউনের পরে বসবে এবং নাউনকে কোয়ালিফাই করবে, নাউনের পরে বসবে এবং নাউনকে কি করবে? কোয়ালিফাই করবে, নাউনকে কোয়ালিফাই করবে। কি করবে? নাউনকে কোয়ালিফাই করবে, নাউনকে কোয়ালিফাই করবে এবং নাউনের পরে বসবে। ওকে, ক্লিয়ার? এবার আসি অ্যাডভার্বিয়াল ক্লজ। অ্যাডভার্বিয়াল ক্লজ কি? যে সকল ক্লজ ভার্বকে, অ্যাডজেক্টিভকে এবং কোন কোন ক্ষেত্রে অ্যাডভার্বকেও কোয়ালিফাই করে, কোয়ালিফাই করে, হ্যাঁ, সেটাকে আমরা কি বলি? অ্যাডভার্বিয়াল ক্লজ বলি। সেটাকে আমরা কি বলি? অ্যাডভার্বিয়াল ক্লজ বলি। সেটাকে আমরা কি বলি? অ্যাডভার্বিয়াল ক্লজ বলি। অনেক সময় হাউ, হোয়েন, হোয়ার, হোয়াই ইত্যাদি প্রশ্নের উত্তর দেয়। ঠিক আছে, শর্ত, তুলনা, ধরন, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে অ্যাডভার্বিয়াল ক্লজে। ওকে, যেমন দেখো, ডক্টর কেম আফটার দ্য পেশেন্ট হ্যাড ডাইড। তাহলে এটা কাকে মডিফাই করছে? এটা হচ্ছে ভার্বকে মডিফাই করছে। কখন আসছে? ঠিক আছে, আই শ্যাল ফলো ইউ হোয়ার এভার ইউ গো, এটা কাকে মডিফাই করছে? ফলোকে, ফলোকে মডিফাই করছে, ভার্বকে মডিফাই করছে। তো অ্যাডভার্বের সর্বপ্রথম যে কাজটা সেটা হচ্ছে ভার্বকে মডিফাই করা। সে ভার্বকে মডিফাই করতে পারে, সে অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে, সে অ্যাডভার্বকে মডিফাই করতে পারে। তাহলে অ্যাডভার্বিয়াল ক্লজ হচ্ছে কি? ভার্বকে মডিফাই করবে, অ্যাডজেক্টিভকে মডিফাই করবে এবং অ্যাডভার্বকেও মডিফাই করবে। যেমন দেখো, এখন আমরা হচ্ছে এখন কিছু প্র্যাকটিস করে ফেলি যে কোনটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, কোনটা অ্যাডভার্ব ক্লজ, কোনটা নাউন ক্লজ। আমরা একটু প্র্যাকটিস করে ফেলি, আমরা একটু প্র্যাকটিস করে ফেলি। দ্য বুক আই লস্ট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং, এটা অবশ্যই কি? এটা অবশ্যই কি? অ্যাডজেক্টিভ ক্লজ, ঠিক না? এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ ক্লজ, কারণ এটা নাউনকে মডিফাই করছে, বুককে মডিফাই করছে। দ্য ম্যান হু কল্ড মি, তাহলে হু কল্ড মি এটা কি? এটাও একটা অ্যাডজেক্টিভ ক্লজ, ঠিক না? দ্য বয় কেম আফটার আই হ্যাড কল্ড, তাহলে এটা কি? আচ্ছা, অ্যাডভার্ব ক্লজ, অ্যাডভার্ব ক্লজ। আবার ক্লজ লিখতেছি না। দিস ইজ দ্য পেন দ্যাট আই রিকোয়ার, তাহলে এটা কি? অবশ্যই অ্যাডজেক্টিভ ক্লজ। কেমনে বুঝলাম? এটা দেখো, নাউনের পরে বসছে। কোথায় বসছে? নাউনের পরে বসছে। হি হেল্প মি হোয়েন আই ওয়াজ ইন নিড অফ মানি, কখন হেল্প করছে? তাহলে অ্যাডভার্ব ক্লজ।
ডু অ্যাজ আই আস্কড ইউ টু ডু, অ্যাজ আই আস্কড ইউ টু ডু, তাহলে কি অ্যাডভার্ব ক্লজ, ঠিক না? ডু ইউ নো, ডু ইউ নো, ডু ইউ নো হোয়াই হি কেম হিয়ার, এটা কি হবে? নো, এটা অবশ্যই নাউন ক্লজ। হি কুড নট ডু অ্যাজ আই এক্সপেক্টেড, এটা কি অ্যাডভার্ব ক্লজ। নোবডি নোজ, নোবডি নোজ ভার্ব, ভার্বের পরে অবজেক্ট, হোয়াট ওয়েটস ফর দেম, নাউন ক্লজ। I became tired when I worked there, অবশ্যই কি অ্যাডভার্ব ক্লজ। বুঝা গেছে? হচ্ছে অ্যাডভার্ব ক্লজ। সো আমরা অ্যাডভার্ব ক্লজ বুঝে গেলাম, ক্লজ বুঝে গেলাম। তাহলে একটা ইনকমপ্লিট সেন্টেন্স, একটা ইনকমপ্লিট সেন্টেন্স যদি তোমাকে দেওয়া হয়, একটা ইনকমপ্লিট সেন্টেন্স যদি তোমাকে দেওয়া হয়, একটা ইনকমপ্লিট সেন্টেন্স যদি তোমাকে দেওয়া হয়, তুমি কি তাহলে ক্লজ দিয়ে সেই সেন্টেন্সগুলোকে কমপ্লিট করতে পারবা না? ক্লজ দিয়ে সেন্টেন্সগুলোকে কমপ্লিট করতে পারবা না? এখন যেহেতু তুমি ক্লজ বুঝে গেছো, ক্লজ চিনে গেছো, ওকে, এখন যেহেতু তোমরা ক্লজ চিনে গেছো, আশা করি তোমরা হচ্ছে কি ক্লজ দিয়ে সেন্টেন্সগুলোকে হচ্ছে কি কমপ্লিট করতে পারবা। দেখবে যে 10টা কমপ্লিটিং সেন্টেন্সের ভিতরে 7টা কমপ্লিটিং সেন্টেন্সই হচ্ছে তোমার কি ক্লজ দিয়েই তুমি হচ্ছে কমপ্লিট করে ফেলতে পারবা। ওকে, এখন আমরা শিখবো হচ্ছে ফ্রেজ। ফ্রেজ শিখবো। ফ্রেজ আর ক্লজ এই দুইটার মধ্যে ডিফারেন্স কি, ওকে, ডিফারেন্স কি সেইটা জানার আগে এতক্ষণ পর্যন্ত যে জিনিসগুলো পড়াইলাম, মানে ক্লজ সম্পর্কে তোমাদেরকে ধারণা দিলাম, এইটা সম্পর্কে তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা একটু বলো। ক্লজ সম্পর্কে তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা? যদি কোনো কোশ্চেন থাকে তাহলে করতে পারো। তাহলে ফ্রেজ হচ্ছে কি শব্দগুচ্ছ, গ্রুপ অফ ওয়ার্ডস, হ্যাঁ, যেখানে কোনো সাবজেক্ট থাকবে না, যেখানে কোনো ফাইনাইট ভার্ব থাকবে না, ঠিক আছে, ফাইনাইট ভার্ব থাকবে না, তবে নন ফাইনাইট ভার্ব থাকতে পারে, নন ফাইনাইট ভার্ব থাকবে, ঠিক আছে, নন ফাইনাইট ভার্ব থাকবে, নন ফাইনাইট ভার্ব থাকবে। তাহলে বাক্যটি বা যেই বাক্যে থাকবে সেই বাক্যে এটা হচ্ছে কি একটা পার্টস অফ স্পিচের মতো কাজ করবে, এটা পার্টস অফ স্পিচের মতো কাজ করবে, পার্টস অফ স্পিচের মতো কাজ করবে, সেটা হচ্ছে কি ফ্রেজ। তাহলে ইডিয়ম কি? ইডিয়ম হচ্ছে একটা শব্দগুচ্ছ, হ্যাঁ, ইডিয়ম হচ্ছে একটা শব্দগুচ্ছ, কিন্তু এটা হচ্ছে কি তার নিজস্ব কোন অর্থ নেই, সেটা ভিন্ন একটা অর্থ প্রকাশ করে। যেমন তোমরা জানো ক্যাটস এন্ড ডগস মানে হচ্ছে মুষলধারে, ফর গুড মানে হচ্ছে চিরতরে, ক্রোকোডাইল টিয়ার্স মানে হচ্ছে মায়া কান্না, এগুলো তোমরা জানো। তো আমাদের ফ্রেজ সম্পর্কে জানতে হবে, ঠিক আছে, আমাদের ফ্রেজ সম্পর্কে জানতে হবে, আমাদের ফ্রেজ সম্পর্কে জানতে হবে, আমাদের ফ্রেজ সম্পর্কে জানতে হবে। তাহলে ফ্রেজ কত প্রকার দেখো, ফ্রেজ কত প্রকার দেখো, সবাই একটু খেয়াল করো, দেখো ফ্রেজ হচ্ছে এই এত প্রকার, এত প্রকার, কি কি? নাউন ফ্রেজ, নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্ব ফ্রেজ অথবা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, ভার্ব ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ,
ইন্টারজেকশনাল ফ্রেজ, পার্টিসিপল ফ্রেজ, কনজাংশনাল ফ্রেজ। এই হচ্ছে ফ্রেজ 9 প্রকার। এই হচ্ছে ফ্রেজ 9 প্রকার। চলো চলো একটা একটা করে ফ্রেজ কি কি আছে সেগুলো একটু দেখে ফেলি। দেখো খুবই সহজ। যে ফ্রেজটি নাউনের মতো কাজ করে সেটা নাউন ফ্রেজ, খুবই সিম্পল। একটু আগে দেখলাম যে ক্লজটা নাউনের মতো কাজ করে, সেটা হচ্ছে নাউন ক্লজ। আর যে এখন দেখতেছি যে ফ্রেজটা নাউনের মতো কাজ করে সেটা হচ্ছে নাউন ফ্রেজ। তাহলে নাউনের মতো কাজ করবে মানে কি, নাউন যেখানে যেখানে বসে, নাউন সাবজেক্ট আকারে বসে, নাউন অবজেক্ট আকারে বসে, হ্যাঁ সেখানে যেখানে বসবে। ওকে, তাহলে দেখো নাউন ভার্বের সাবজেক্ট আকারে বসতে পারে, যেমন দ্য বুক, এটা হচ্ছে একটা নাউন ফ্রেজ। তারপরে দেখো সুইমিং ইন দ্য রিভার, এটা হচ্ছে একটা নাউন ফ্রেজ। আবার দেখো দ্য ব্লু স্কাই, এটা হচ্ছে একটা নাউন ফ্রেজ, তো সাবজেক্ট আকারে বসছে। আবার দেখো ভার্বের অবজেক্ট আকারে বসছে, আই পেইড দ্য ট্যাক্সি ফেয়ার, ঠিক আছে। আবার দেখো মাই মাদার হ্যাজ কুকড আ ডিলিশিয়াস ডিশ। আবার দেখো দ্য অ্যাস মানে এখানে কিন্তু গাধা, ইজ আ বিস্ট অফ বার্ডেন, বোঝা বহনকারী পশু, ঠিক আছে। প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে প্রিপোজিশনের পরে দেখো উই শুড টেক কেয়ার অফ আওয়ার হেলথ, হি ইজ প্রাউড অফ হিজ র্যাঙ্ক অ্যান্ড পাওয়ার। বুঝতেছো? তাহলে নাউনের কাজ করে যেই ফ্রেজটা, সেই ফ্রেজটাই হচ্ছে কি নাউন ফ্রেজ। নাউনের কাজ করে যেই ফ্রেজটা, সেই ফ্রেজটাই কি নাউন ফ্রেজ। নাউনের কাজ করে যে ফ্রেজটা, সেই ফ্রেজটাই কি নাউন ফ্রেজ। নাউনের কাজ করে যে ফ্রেজ সেটাই হচ্ছে কি নাউন ফ্রেজ। এখন কিভাবে মনে রাখবো যে নাউন ফ্রেজ কোনটা, খেয়াল করো দেখো। এখন কিভাবে মনে রাখবো নাউন ফ্রেজ কোনটা? নাউন ফ্রেজ হচ্ছে একটা নাউন ফ্রেজের হেডওয়ার্ডটি সাধারণত নাউন শব্দ হয়। হেডওয়ার্ডটি সাধারণত নাউন ফ্রেজ হয়। দেখি তো তাহলে হেডওয়ার্ড কোনটা, আমরা একটু আগে দেখে আসলাম। দেখো দ্য বুক, হ্যাঁ, ইন দ্য রিভার, হ্যাঁ, স্কাই, বুঝতেছো? তারপরে দেখো ট্যাক্সি, হেডওয়ার্ড, হ্যাঁ, ডিলিশিয়াস ডিশ, হ্যাঁ, ওকে, এগুলো সবই হচ্ছে কি হেডওয়ার্ড। এই হেডওয়ার্ড গুলা সাধারণত নাউন হয়, তোমাদেরকে এই জিনিসটা ইন্ডিকেট করাচ্ছে। নাউন ফ্রেজের শেষে সর্বদা একটি নাউন থাকে। এই যে দেখো, এই ফ্রেজটার শেষে সবসময় কি থাকবে, একটা নাউন থাকবে। এই ফ্রেজটার শেষে সবসময় কি থাকবে, একটা নাউন থাকবে। এই ফ্রেজটার শেষে সবসময় কি থাকবে, একটা নাউন থাকবে। ওকে, তাহলে নাউন ফ্রেজ বুঝে গেলাম। তাহলে নাউন ফ্রেজ ইউজ করে একটা সেন্টেন্স লিখো তো দেখি তোমরা। একটা নাউন ফ্রেজ ইউজ করে একটা সেন্টেন্স লিখে ফেলো তো দেখি। তোমরা কিন্তু চাইলে লিখতে পারতা দ্য ক্লাস ইজ গোয়িং অন স্মুথ,
তাহলে এই যে দ্য ক্লাস, এটা হচ্ছে একটা নাউন ফ্রেজ। ঠিক আছে, এটা হচ্ছে একটা নাউন ফ্রেজ। ওকে, এবার আসে অ্যাডজেক্টিভ ফ্রেজ। খুবই সহজে বোঝা যায় যে ফ্রেজটা কি করবে, যে ফ্রেজটা অ্যাডজেক্টিভের কাজ করবে, হ্যাঁ, এবং নাউন বা প্রোনাউনের কি করবে, দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ প্রকাশ করবে। যে ফ্রেজটা নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ প্রকাশ করবে, সেটাই হচ্ছে কি অ্যাডজেক্টিভ ফ্রেজ। মনে রাখতে হবে, মনে রাখতে হবে অ্যাডজেক্টিভ ফ্রেজকে কেমন শব্দটি দ্বারা প্রশ্নগুলো উত্তর পাওয়া যাবে, কেমন শব্দটি দ্বারা প্রশ্নগুলো উত্তর পাওয়া যাবে, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। যেমন দেখো, হি ইজ, দেখো, হি ইজ আ ম্যান অফ নোবেল প্রিন্সিপালস, আ ম্যান অফ নোবেল প্রিন্সিপাল। তাহলে এইখানে অফ নোবেল প্রিন্সিপালস, এইটা কাকে মডিফাই করছে? এটা এই ফ্রেজটা কি নাউনকে মডিফাই করছে, দ্য ম্যানকে, এই ম্যানকে মডিফাই করছে। আবার দেখো, আই স আ ওম্যান উইথ ব্ল্যাক আইজ, আই বট আ নেকলেস অফ পার্লস। খেয়াল করছো, দেখছো? আবার দেখো, দ্য ম্যান ওয়াকিং ইন দ্য ফিল্ড, ম্যানকে মডিফাই করছে, ম্যানকে মডিফাই করছে, ম্যানকে মডিফাই করছে। আবার দেখো, দ্য গার্ল ড্যান্সিং অন দ্য স্টেজ, ড্যান্সিং অন দ্য স্টেজ। আবার দেখো, দ্য চিলড্রেন প্লেয়িং ইন দ্য রুফ শুড বি স্টপড। হ্যাঁ, সো এই যে দেখো, এইগুলো কিন্তু প্রত্যেকটাই কি আর একটা নাউনকে কি করছে, মডিফাই করছে, আরেকটা নাউনকে মডিফাই করছে। সো এইটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ, এই হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ, এই হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। এবার আসবো অ্যাডভার্বিয়াল ফ্রেজ বা অ্যাডভার্ব ফ্রেজ। অ্যাডভার্ব ফ্রেজ হচ্ছে যে ফ্রেজটা কি করবে, অ্যাডভার্বের মতো কাজ করবে, অ্যাডভার্বের মতো কাজ করবে। কেন অ্যাডভার্বকে কেন, কিভাবে, কোথায়, কখন দ্বারা প্রশ্নগুলো উত্তর পাওয়া যাবে। যেমন দেখো, হি কামস টু আওয়ার হাউস নাও এন্ড দেন, কখন আসে, ভার্বের সাথে কানেক্টেড। হ্যাঁ, হি ডাজ দ্য সাম এগেইন এন্ড এগেইন, হি ডাজ এগেইন এন্ড এগেইন, না অ্যাডভার্বের কাজ করতেছে। আবার দেখো, হেয়ার এন্ড দেয়ার কি করে, হেয়ার এন্ড দেয়ার কি করে, রান করে, দৌড়ায়। এভরি মর্নিং প্রতি সকালে, দেখছো, এভরি ইয়ার উই সেলিব্রেট আওয়ার বার্থডেজ, দ্য বার্ড ফ্লাইজ ইন an easy way, the bus is running at a great speed। বুঝতেছো সবাই অ্যাডভার্বিয়াল ফ্রেজ, বুঝতেছো? এই অ্যাডভার্বিয়াল ফ্রেজটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এই অ্যাডভার্বিয়াল ফ্রেজটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, অ্যাডভার্বিয়াল ফ্রেজটা কিন্তু খুবই 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 গুরুত্বপূর্ণ, এবং অ্যাডভার্বিয়াল ফ্রেজটা চেনাটাও খুবই গুরুত্বপূর্ণ। এ দেখো, খুবই কমনলি ইউজড একটা এক্সপ্রেশন, once upon a time there was a king named Midas। হ্যাঁ, once upon a time he reached the spot without any delay, they read at night। বোঝা গেছে? এগুলো হচ্ছে সবই অ্যাডভার্বিয়াল ফ্রেজ। হ্যাঁ, এগুলো সবই হচ্ছে কি অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এই অ্যাডভার্বিয়াল ফ্রেজগুলো আমাদের জানতে হবে। টু নো দ্য গ্রামারটা বুঝতে হলে আমাদের এই জিনিসগুলো জানতে হবে। আমরা এবার চলে যাব ভার্ব ফ্রেজ, খুবই সহজ। একাধিক ভার্ব থাকলেই সেটা বুঝবো কি, একাধিক ভার্ব থাকলেই বুঝবো সেটা হচ্ছে কি ভার্বাল ফ্রেজ বা ভার্ব ফ্রেজ। যেমন কি ধরো, একাধিক ভার্ব থাকলে বুঝবো সেটা হচ্ছে ভার্ব ফ্রেজ। যেমন একটু আগে লিখছিলাম, হি ইজ গোয়িং টু কলেজ। এই যে দেখো, একাধিক ভার্ব একসাথে আছে, এই যে দেখো, একাধিক ভার্ব একসাথে আছে।
এই যে দেখো একাধিক ভার্ব যখন একসাথে আছে, একাধিক ভার্ব যখন একসাথে আছে, একাধিক ভার্ব যখন একসাথে আছে, এই যে ইজ গোয়িং, অথবা অথবা দেখো হি হ্যাজ বিন লিসনিং, has been listening to music, তাহলে এই যে has been listening, এইটা হচ্ছে একটা ভার্বাল ফ্রেজ, এটা হচ্ছে একটা ভার্বাল ফ্রেজ, এটা হচ্ছে একটা ভার্বাল ফ্রেজ। আচ্ছা প্রিপোজিশনাল ফ্রেজ, তাহলে প্রিপোজিশনাল ফ্রেজ কি? প্রিপোজিশনের মতো কাজ করবে, প্রিপোজিশনের মতো কাজ করবে, সেটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। যে ফ্রেজটা প্রিপোজিশনের মতো কাজ করবে সেটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। যেমন এখানে কি বলতেছে, সাধারণত প্রিপোজিশনাল ফ্রেজটি প্রিপোজিশন দিয়েই শুরু হবে, তার মানে সব সময় প্রিপোজিশন দিয়ে শুরু হলেই যে সেটা প্রিপোজিশনাল ফ্রেজ এমন না। প্রিপোজিশনের পরে নাউন, প্রিপোজিশনের পরে নাউন অথবা নাউন ইকুইভ্যালেন্ট, নাউন ইকুইভ্যালেন্ট মানে কি? নাউন ইকুইভ্যালেন্ট মানে হচ্ছে এমন একটা কিছু যেটা নাউনের মতো বসে, নাউনের মতো কাজ করে। যেমন কি জিরান্ট, যেমন কি জিরান্ট হতে পারে সেটা নাউন ফ্রেজ, ঠিক না? হতে পারে সেটা নাউন ফ্রেজ, এরকম কিছু নাউন ইকুইভ্যালেন্ট অথবা ক্লজ আইএনজি বা অ্যাডভার্বে ব্যবহৃত হয়। হ্যাঁ, অ্যাডভার্বে ব্যবহৃত হয়, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। যেমন দেখো এখানে প্রিপোজিশনাল ফ্রেজ, আই স হিম ইন দ্য কলেজ ক্যাম্পাস, ইন দ্য কলেজ ক্যাম্পাস। দেখো প্রিপোজিশনের পরে একটা নাউন আছে, প্রিপোজিশনের পরে একটা নাউন আছে। আবার দেখো মাই মাদার ইজ কুকিং ইন দি কিচেন, ইন দি কিচেন, ঠিক আছে? আবার দেখো স্টে অন দ্য প্ল্যাটফর্ম, স্টে অন দ্য প্ল্যাটফর্ম, ওয়েট ফর মি এট দি ট্রেন স্টেশন, হি ফরগট ইন হুইচ ড্রয়ার হি লেফট দ্য কি। এগুলো সবই হচ্ছে কি প্রিপোজিশনাল ফ্রেজের উদাহরণ। দেখো নাউন ইকুইভ্যালেন্ট, এই যে প্রোনাউন চলে আসছে, ফর হুইচ প্রোনাউন চলে আসছে, অফ ইটিং এই যে জিরান চলে আসছে, অফ গোয়িং জিরান চলে আসছে, এগুলো সবই হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ, এগুলো সবই হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। ওকে, এগুলো সবই হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। বোরিং লাগতেছে না তোমাদের কাছে এই ক্লাসগুলা? তবে বোরিং লাগলেও, আজকের ক্লাসটা একটু বোরিং লাগলেও আজকে হচ্ছে ধৈর্য দিয়ে আজকে ক্লাসটা করো। আজকের ক্লাসটাই হচ্ছে তোমার বেসিক, আজকের ক্লাসটাই হচ্ছে তোমার ইংলিশের বেস হিসেবে কাজ করবে। পরের ক্লাসগুলোতে যখন হচ্ছে রুলস গুলো পড়াবো, হ্যাঁ রুলস গুলো ধরে ধরে হচ্ছে প্র্যাকটিস করব, তখন দেখবা যে হচ্ছে এই জিনিসগুলো হচ্ছে সাইলেন্টলি তোমার হচ্ছে কাজে লাগতেছে টু কারেক্ট আ সেন্টেন্স, টু মেক আ কমপ্লিট সেন্টেন্স। ওকে, এবার আসলে কনজাংশনাল ফ্রেজ, খুবই সহজ, কনজাংশনের মতো কাজ করবে। মানে কি? দুইটা ফ্রেজ অথবা ওয়ার্ডকে কি করবে? যুক্ত করবে, দুইটা ফ্রেজ অথবা ওয়ার্ডকে যুক্ত করবে। যেমন কনজাংশনাল ফ্রেজ, যেমন অ্যাজ সুন অ্যাজ আর্লি অ্যাজ লং অ্যাজ কুইকলি এগুলো হচ্ছে কি কনজাংশনাল ফ্রেজের উদাহরণ, কনজাংশনাল ফ্রেজের উদাহরণ। ওকে, এগুলো হচ্ছে কনজাংশনাল ফ্রেজের উদাহরণ। এগুলো খুব কুইকলি যাচ্ছি কারণ এগুলো আমাদের পরীক্ষায় তেমন দরকার নাই, তারপরে যেহেতু শেখার জন্য। ইন্টারজেকশনাল ফ্রেজ, যেগুলো দ্বারা হচ্ছে কি ইন্টারজেকশনের মতো কাজ করে, মানে কি বিস্ময় সূচক প্রকাশ করে, সেগুলো হচ্ছে ইন্টারজেকশনাল ফ্রেজ। যেমন কি দেখো, ও গুড হেভেন্স, ও মাই গড, ও মাই গড, ও মাই লাভ, হ্যাঁ, হোয়াট আ পিটি, এই যে ফাই ফাই ফাই, গুড গ্রেশাস, বাই জোভ, ফর হেভেন্স এন্ড স্যাক, ও ডিয়ার মি, ইটিস, এগুলো সবই হচ্ছে কি এলাস, এগুলো এলাস না, এলাস তো একটাই। তো এগুলো হচ্ছে ইন্টারজেকশনাল ফ্রেজ, এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে ইন্টারজেকশনাল ফ্রেজ। তাহলে ফ্রেজগুলো বোঝা গেল, ফ্রেজগুলো বোঝা গেল। ইনফিনিটিভ ফ্রেজ, ইনফিনিটিভ ফ্রেজ কি? ইনফিনিটিভ ফ্রেজ হচ্ছে টু প্লাস ভার্ব, টু প্লাস এই জিনিসটা লাগবে, টু প্লাস ভার্বের বেস ফর্ম,
বেস ফর্ম, টু প্লাস ভার্বের বেস ফর্ম, এটা হচ্ছে কি ইনফিনিটিভ ফ্রেজ। যেমন দে ডিসাইডেড টু লিভ, এটা কিসের কাজ করে? এটা সাধারণত অ্যাডভার্বের কাজ করে, সাধারণত এটা অ্যাডভার্বের মতো কাজ করে, অ্যাডভার্বিয়াল ফ্রেজের মতো কাজ করে বা অ্যাডভার্বের মতো কাজ করে। ঠিক আছে, ওকে। সো এই হচ্ছে তোমাদের ক্লজ এন্ড ফ্রেজের উপর ক্লাস। এই হচ্ছে তোমাদের ক্লজ এন্ড ফ্রেজের উপর ক্লাস। এই হচ্ছে তোমাদের ক্লজ এন্ড ফ্রেজের উপর ক্লাস। অনেক ছোট হয়ে গেছে লেখাটা। এই হচ্ছে তোমাদের ক্লজ এন্ড ফ্রেজের উপর ক্লাস। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের ক্লজ এন্ড ফ্রেজের উপর ক্লাস। এই হচ্ছে তোমাদের ক্লজ এন্ড ফ্রেজের উপর ক্লাস। এই ক্লাসটা যারা ধরো আজকে মিস করছো, আমি বলবো যে তোমরা হচ্ছে এই ক্লাসটা করে নিবা, কারণ এই ক্লাসটা না করলে তোমরা কিন্তু হচ্ছে কি ইংরেজি ধরতেই পারবা না। ইংরেজিটা হচ্ছে একদম বেসিকটা তোমাদের মানে স্ট্রংই হবে না। তুমি জাস্ট হচ্ছে পরীক্ষায় ভালো করবা, দেখা যাবে যে পরবর্তীতে অ্যাডমিশনে গিয়ে হচ্ছে হোঁচট খাচ্ছ, অ্যাডমিশনে বুঝতেছো না জিনিসগুলা। তো সবাইকে আমি অনুরোধ করব যে সবাই হচ্ছে এই ক্লাসটা রেকর্ডেড হলেও করে নিবা এবং এই ক্লাসটা করেই হচ্ছে তুমি ক্লাস 2 তে যখন হচ্ছে আমরা কমপ্লিটিং সেন্টেন্সের হচ্ছে রুলস গুলা পড়বো এবং এক্সারসাইজ গুলা করবো, দেখবা যে খুবই ইজিলি তুমি হচ্ছে কি কমপ্লিটিং সেন্টেন্স গুলো করতে পারতেছো। ওকে, সো ওই পর্যন্তই থাকুক, সবাই ভালো থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে ক্লাসে থাকার জন্য, সবাইকে থ্যাংক ইউ ভেরি মাচ ক্লাসে উপস্থিত থাকার জন্য। সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো, সবার সাথে দেখা হচ্ছে ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।